আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো রুটিন অনুযায়ী হচ্ছে আজকে তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র ক্লাস। তো আমরা কিন্তু 11+ একাডেমির পক্ষ থেকে সপ্তাহ 6 দিন আমরা ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা, এবং তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, সবাই আমাকে একটু জানাও যে ক্লিয়ার আছে কিনা সবকিছু। আর আজকে আমরা আবারও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা ক্লাস নিয়ে আসছি। তো তোমাদের মতামত অনুযায়ী আমরা অংশীদারি চ্যাপ্টারটা করব। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সব চ্যাপ্টারই করব, ঠিক আছে? আচ্ছা, মতামত অনুযায়ী আমরা অংশীদারি ওকে, তোমরা জাস্ট খালি আমাকে একটু জানায় দাও সে সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো স্টুডেন্টস পারবে না। আর স্টুডেন্টস যদি তোমার না বাড়ে, লাইভে যদি স্টুডেন্টস ওয়াচিং কম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনটা ছোট হয়ে থাকবে যে অল্প স্টুডেন্টস আমরা কি ক্লাস নেব। ওকে, তো আমরা আজকে দ্বিতীয় পত্র শুরু করতেছি, এবং আমি জানি অনেকেই তোমরা ফার্স্ট ইয়ারে আছো এবং অনেকে সায়েন্স বা আর্টস থেকেও আসছো, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে সম্পদ এবং দায় এবং খরচ যদি তুমি চিনো, তুমি কিন্তু সব ধরনের অঙ্ক করতে পারবা। তো সেই হিসাব করে আমি আজকেও তোমাদের সাথে যে টপিকসটা আলোচনা করব, যে অংশীদারি ব্যবসায়, সেটাও আমি এমনভাবে পড়াবো যেন তোমরা ওই 6টা উপাদান থেকে সহজ করে ভালো করে চিনতে পারো, ঠিক আছে? ওকে, কুলসুমা, মোহাম্মদ সালমা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সবকিছু ঠিক আছে, গুড। তো যারা যারা কমার্স এবং বিজনেস গ্রুপ থেকে দেখতেছো, সবাই 11+ একাডেমি লাইভে চলে আসো, সহজে সবকিছু বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি 2025 এবং 26 দুনো ইয়ারে এই ক্লাসটা করতে পারবো। এইচএসসি 2025 এবং 26 কমার্স ব্যাকগ্রাউন্ডে সবাই ক্লাসটা করতে পারবো। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অংশীদারি ব্যবসায় হিসাব, অংশীদারি ব্যবসায়ের হিসাব, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তোমাদের 25 সালে 2টা প্রশ্ন আসবে, এবং 26 সালে যদি শর্ট সিলেবাসে থাকে তাদেরও 2টা প্রশ্ন আসবে। মানে 20 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পাইবা, এবং এমসিকিউ থাকবে মিনিমাম 4 থেকে 5টা। তার মানে এটা 25 মার্কের জন্য একটা চ্যাপ্টার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা যারা জয়েন করছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার কথাটা হচ্ছে, আমি একটু কথা বলিনি আসলে, আমি যদি আজকে কথাগুলো না বলি সেক্ষেত্রে তোমাদের সহজ লাগবে না। তোমরা কি করো, প্রতিটা চ্যাপ্টারে মুখস্থ করো, শীট মুখস্থ করো, রুলস মুখস্থ করো, স্যারে কি বললো সেটাও নোট করে রাখো, বুঝছো? তোমরা কি জানো যে হিসাব বিজ্ঞান এটাকে অ্যালাউ করে না? হিসাব বিজ্ঞান তার নিজস্ব রুলস অনুযায়ী সে সব অঙ্ক, সব ধরনের ম্যাথ সলভ করে। তাহলে তোমরা কেন এই নোট, ওই নোট, বেসিকের নোট দেন? ভাই, বেসিকের কখনো নোট হয় না, ঠিক আছে? বেসিক মাথায় রাখতে হবে, ওই বেসিক মাথায় বুঝে রাখবা, ওই বোঝা থেকে সবকিছু সলভ করবা, ঠিক আছে? তো তোমাদের অংশীদারি আমি করাবো, আমি কোনো ধরনের শীট দিব না, নোটও দিব না। হ্যাঁ দিব, সেটা আমি তোমাদের কি হেল্পের কারণে, কিন্তু আমি পড়ানোর ক্ষেত্রে কোনো শীট ইউজ করবো না, কোনো রুলসও আমি ইউজ করবো না। জাস্ট আমি তোমাকে একদম বাস্তব লাইফ থেকে আমি তোমাদেরকে অঙ্কগুলা করাবো। সেটা দ্বিতীয় পত্র হোক, প্রথম পত্র হোক, সেটা হোক অনার্সের কোনো বই, অ্যাকাউন্টিং মানে একদম ন্যাচারাল ভাবে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? আজকে যেভাবে তুমি অংশীদারি শিখবা সেটা হচ্ছে প্রকৃত অংশীদারি ব্যবসায়ীর হিসাব শিখা। যারা যারা
আমাদের ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই ফ্রেন্ডসে মেনশন করে দাও, আমরা এখনই শুরু করে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু আমি তোমাদের সাথে করে নিচ্ছি। দেখো, আজকে আমরা অংশীদারি হিসাবে একটু কথা বলবো। তোমরা কিন্তু এই অংশীদারি নিয়মে তোমরা দেখো যে কি তোমাদের ক নাম্বারে আসে অংশীদারদের মূলধন, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় বা বিভিন্ন ভাবে যে আসে। তারপরে কি আসে, তোমার লাভ লোকসান আবন্টন আসে, এরপর অংশীদারদের মূলধন আসে। এখন তোমরা এখানে কি বিষয় চিন্তা করো আমি তোমাদেরকে বলি। তোমরা প্রথমে কি করো, নিয়ম শিখো যে কোনটা চলতি মূলধন পদ্ধতি, ঠিক আছে, কোনটা চলতি মূলধন পদ্ধতি, বুঝছো? এরপরে তোমরা শিখো কোনটা স্থায়ী মূলধন পদ্ধতি, এগুলা নিয়ম শিখো। স্থায়ী মূলধন পদ্ধতি, আবার স্থায়ী মূলধন করতে গেলে তোমার এখানে আবার চলতি হিসাব আসে, ঠিক আছে, চলতি হিসাবের আবার সুদ আসে, চলতি হিসাবের আবার থাকে। মানে তোমরা কি করো জানোনি, তোমাদের এখানে চলতি হিসাব, এখানে চলতি হিসাব আসে। এখন তুমি চলতি হিসাব তো জানোই না আসলে চলতি হিসাবটা কি, বা চলতি মূলধন বা স্থায়ী মূলধন পদ্ধতি তো তুমি জানোই না। মূল কথা হচ্ছে তুমি এই অংশীদারি বিজনেসের অঙ্ক তুমি লাইফে কখনোই করো না, ঠিক আছে। এখন আমি যদি তোমার সাথে এই চলতি হিসাব বা নিয়ে করি, মানে চলতি হিসাব, স্থায়ী মূলধন, এসব বিষয় নিয়ে যদি আলোচনা করি, তোমার এইসব বিষয়ে আলোচনা করার কারণে এখানে অনেক ধরনের নিয়ম আছে, তোমার ব্রেনটা প্রথমে জাম হয়ে যাবে। এটা আমার থিওরি, মানে আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াই, ঠিক আছে। আমার ক্লাস রিভিউ দেখে নিবা পেজ থেকে, আমার স্টুডেন্টরা আমার ক্লাসের উপরে কতটা মানে গুরুত্ব দেয়। এখন আমি যদি তোমাকে এই নিয়মগুলা বলি, সেই ক্ষেত্রে তোমার জন্য কি হবে, এক একটা নিয়মে এক এক রকম অঙ্ক করতে হয়, তোমার একটা সমস্যা হয়ে যাবে। তখন তুমি চ্যাপ্টারটাকে কঠিন মনে করে ফেলবা এবং ভুলায় ফেলবা, ঠিক আছে। তো তোমার নিয়ম আমি তোমাকে 2-4টা দিন পরে বুঝাবো, যখন নিয়ম দরকার হবে আমি নিয়ম বুঝাবো। তুমি মনে করো না যে আমি ওর মুখস্থ করাবো, এগুলা আমি বিজনেসের ছবি আঁকা বুঝাই দিব কেমনে কেমনে হয়েছে, বুঝছো। তবে আমি তোমাদেরকে আজকে ম্যাথ সম্পর্কে ধারণা দিব, ম্যাথ কিভাবে করতে হয় লাইফ থেকে, সেটা আমি তোমাদেরকে করাবো। ওকে, তাহলে এই চলতি মূলধন পদ্ধতি, স্থায়ী মূলধন পদ্ধতি, চলতি হিসাব, ঋণ হিসাব, এগুলা আমরা যখন আমরা নিয়মে কনভার্ট করব, যখন আমরা একটা নিয়ম থেকে আরেকটা নিয়মে যাব, তখন আমরা মাঝখানে নিয়ম আলোচনা করব, ঠিক আছে। তবে আমি তোমাদেরকে এতটুকু বলে দিই, যখন দেখবা কোনো একটা অঙ্কের পরে অংশীদারদের মূলধন হিসাব চাবে, কি চাইবো, অংশীদারদের মূলধন হিসাব, তুমি অবশ্যই এটা মনে রাখবে, এটা কি, কোন মূলধন পদ্ধতি, এটা হচ্ছে চলতি মূলধন পদ্ধতি। কি মূলধন, চলতি মূলধন, ঠিক আছে, চলতি মূলধন পদ্ধতি। ওকে, চলতি মূলধন পদ্ধতি। এখন অংশীদারদের মূলধন হিসাব যখন চাবে তখন কি, চলতি মূলধন পদ্ধতি। এখন আমি যদি তোমার সেই চলতি মূলধন হিসাব নিয়ে আজকে কথা বলি, এখানে তোমার মাথা জ্যাম হয়ে যাবে। তাহলে তোমাদেরকে বলে রাখলাম যে চলতি মূলধন পদ্ধতি, তুমি বিশ্বাস করো আমি আজকে 2-4টা ক্লাস করাই, 2-4টা ক্লাস করানোর পরে তুমি কি করবা, এই চলতি মূলধন পদ্ধতি না কি পদ্ধতি, এগুলো তোমার ব্রেনটা অটোমেটিকলি ঢুকে যাবে। আমি বলে দিলাম, যারা কন্টিনিউ ক্লাস করতেছো খেয়াল রাখবা। আচ্ছা, ওকে। এখন আমাদের এই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লাভ লোকসান আবরণ হিসাব। হিসাব, লাভ লোকসান আবরণ হিসাব। শোনো, যে পদ্ধতিতে হোক সেটা আমাদের লাভ লোকসান আবরণ হিসাব করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমার থিওরিটা আমি বলে দেই, আমি আমার ইন্টার বলো, অনার্স বলো, যেই বলো, আমি কখনোই একটা সৃজনশীল ফুল করাই না, কখনো একটা সৃজনশীল ফুল আমি কখনোই করাই না। আমি প্রথমে এখানে সব থেকে কোন বিষয়টা আগে পড়াইলে তুমি চ্যাপ্টারটা সহজে বুঝবা, আমি সেটা আগে পড়াই। এরপরে যদি আমার প্রয়োজন হয় আমি এটা পড়াবো, ঠিক আছে। আমি এটা পড়াবো তোমাকে 2-4 দিন, এটা পড়াবো 2-4 দিন পরে, তোমাকে আমি এমন ভাবে একটা স্ট্রং করে দিব যে তুমি যে কোনো বই, ধরো কোনো বই অঙ্ক দেওয়া নাই, ওই বই অঙ্ক তুমি সলভ করতে পারবা। মানে তোমার আছে না স্যার 10টা অঙ্ক করলাম, যেমন আমরা একটা শীট দিয়েছি, আমরা এটা করলাম, আমাদের কি কমন পড়বে কিনা, এরকম আমি পড়াই না। আমি তোমাকে এই লাভ লোকসান আবরণ হিসাবটা এমন ভাবে শিখাবো, তুমি সব লাভ লোকসান আবরণ হিসাব পারবা। পারার পরে আমি মনে করবো হ্যাঁ তুমি পারতেছো, তখন তোমাকে আমি অংশীদারি মূলধন হিসাব করাবো। এরপরে সব পারার পরে আবার তোমাকে আমি সৃজনশীল করাবো। মূল কথা হচ্ছে তোমাকে আগে আমি স্টেপ অনুযায়ী স্ট্রং করব, তারপরে সৃজনশীল উপরে ভিত্তি করে আবার স্ট্রং করবো, ঠিক আছে। এই সৃজনশীল একদিনে করা কোনো ব্যাপার না, কিন্তু তোমার জন্য সমস্যা হবে। চলো আমরা তাহলে আজকে আমাদের টপিকস কি, আমরা
লাভ লোকসান হিসাব আবর্তন হিসাব করব, এটা যে কোনো পদ্ধতিতে আসে এবং এটার জন্য কত মার্কস? 4 মার্কস। ঠিক আছে, আর ক নাম্বার আমরা সবসময় নিতে পারি, আমাদের করা লাগে না। আজকে আমরা কি করবো? লাভ লোকসান আবর্তন হিসাব করব। চলো তাহলে আমরা লাভ লোকসান আবর্তন হিসাব নিয়ে কথা বলি, কোনো সমস্যা নাই। ওকে, দেখো কি লেখা আছে। আমরা আজকে কি করবো? লাভ লোকসান আবর্তন হিসাব। চলো আমরা এখন বই বাদ আমরা এখন চলে যাব আমাদের বিজনেস লাইফে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু জানি এটা কিসের ব্যবসা? অংশীদারি ব্যবসা। শোনো, অংশীদারি ব্যবসা হোক আর যাই হোক, ধরো তুমি 2014 সালের বা 24 সালের একটা ব্যবসা করছো। এই ব্যবসা থেকে অবশ্যই তোমার প্রথমে একটা কি আসবে? নিট লাভ অথবা লস আসবে। কি আসবে? নিট লাভ অথবা লস আসবে। তো এই অঙ্কেতে নিট লাভ বা লস, নিট লাভই আসে, নিট লস আসে না। ঠিক আছে, মানে এই অঙ্কেতে দেয় না। এখন যদি নিট লস দিত, আমাদের বাংলাদেশে তো সিস্টেম নাই, যদি বলতো নিট লস দিচ্ছি আপনি অঙ্ক করে দেন, আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রথম কি আসে? নিট লাভ। আমাদের ধরো আমরা কয়জন অংশীদার ব্যবসা করতেছি? 3 জন। কতজন অংশীদার? 3 জন। ধরো 1 জন, 2 জন, 3 জন। তো তারা প্রথমে কি করবে জানোনি? তারা যে একত্রিত হয়ে ব্যবসাটা করছে, ওই ব্যবসার মধ্যে আয় থেকে ব্যয় বাদ দিয়া একটা প্রফিট বের করবে। ঠিক আছে, ওই প্রফিটটাকে মূলত বলা হয় নিট লাভ। এখন তারা 3 জনে যে ব্যবসাটা করবে, ব্যবসা করার পরে এই নিট লাভটা তারা কি তাদের ব্যবসায় রেখে দিবে? না, তাদের চুক্তি অনুযায়ী তারা কিন্তু এই ব্যবসার মুনাফাটা বন্টন করবে। তখন এই নিট লাভটা কি করবে? এই নিট লাভটা তারা কি করবে? বন্টন করবে। কি করবে? বন্টন করবে। বন্টন করে তারা বাসায় নিয়ে যাবে। কিন্তু এখানে আমি আর অঙ্কটা কেন করবো? আমার অঙ্ক করার তার কোনো দরকার নাই, যেহেতু অঙ্কে নিট লাভ দেওয়া আছে, আমি জাস্ট টাকাটা নিয়ে যাব। ভাই এখানে অঙ্কটা কেন আসে জানো? যে অঙ্কটা কেন করতে হয়? এই নিট লাভ বের করার পরও কেন অঙ্ক করতে হয়? কারণ এই যে 3 জন অংশীদার আছে, এই 3 জন অংশীদারে কেউ এই বিজনেসের মধ্যে চাকরি করে, কেউ বিজনেসে মূলধন দিছে, কেউ বিজনেস থেকে উত্তোলন করছে, কেউ বিজনেসকে ঋণ দিয়ে সহায়তা করছে। তো তাদের কিন্তু একটা পার্সোনালি দেনা পাওনা থাকে। কি থাকে? পার্সোনাল একটা দেনা পাওনা থাকে। ঠিক আছে, আমার ক্লাস কিন্তু বড় হবে, কিন্তু যা শিখবা ন্যাচারাল। তাদের একটা কি থাকে? দেনা পাওনা থাকে। এখন এই ব্যবসায়ীর হিসাব অনুযায়ী তাদের যে নিট লাভটা বের হয়েছে, ওই দেনা পাওনাটা নিষ্পত্তি করে তারপরে তারা বন্টন করবে। ধরো আমি একজন অংশীদার, তোমাদের মধ্যে 2 জন অংশীদার, কেউ 3 জন অংশীদার। এখন আমি ব্যবসার মধ্যে কাজ করছি, মাসে 5,000 টাকা। ঠিক আছে, তো আমি এখন এই নিট লাভ যে চলে আসছে, এখান থেকে যে আমরা যার যার মতো বন্টন করে নেই, আমি যে কাজ করলাম আমার বেতনের টাকা কে দিবে? তখন কি করতে হবে? এই নিট লাভ থেকে আমার বেতনের টাকা দিয়ে তারপর আবার হিসাব করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ধরো তোমাদের মধ্যে কেউ একজন এই ব্যবসার মধ্যে একটা ঋণ দিছো, ধরো 50,000 টাকা ঋণ দিছো। আমরা বলেছি যে ঋণ দিবে তাকে আমরা ইন্টারেস্ট দিই। তখন কি তুমি ঋণের জন্য তোমাকে ইন্টারেস্ট দেওয়ার পরে তোমার আবার লাভ আমরা হিসাব করবো। তাহলে এই লাভটা যদি আমরা সাথে সাথেই লাভ বের হয়েছে আমরা বন্টন করে নিয়ে যাই, তাহলে তো আর হলো না। আমাদের পার্সোনাল যে লেনদেন গুলা থাকে এবং যে লেনদেন গুলা আমাদের লাভ লোকসান, লাভ বের করতে গিয়ে যেগুলো বাদ করছে, সেই সব কাজকর্ম করে আমাদের যে টাকাটা বের হয় সেটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। আর এই বন্টনযোগ্য মুনাফা বের করার জন্য আমরা যে অঙ্কটা করি সেটাকে বলা হয় লাভ লোকসান আবন্টন হিসাব অথবা লাভ লোকসান বন্টন হিসাব। যে অঙ্কটার মাধ্যমে আমরা আমাদের লাভ লোকসান যে কত টাকা কে পাবো সেই হিসাবটা করি, সেটাকে বলা হয় লাভ লোকসান আবন্টন হিসাব অথবা লাভ লোকসান বন্টন হিসাব। সে অঙ্কটা করার পরে আমরা আমাদের যে একদম জেনুইন আমরা যে যত হিসাব পাও না সেটাকে আমরা বুঝে নিতে পারি, আমরা সে চাইলে সে টাকাটা ব্যবসা থেকে উত্তোলন করতে পারি। ঠিক আছে, এই ছিল তোমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাবের প্রথম বেসিক। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দেখো। আমি কিন্তু কোনো শীট টিট সামনে আনি নাই, কোনো শীট কিন্তু সামনে আনি নাই, কোনো কিছু বোঝাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বুঝে না। প্লিজ সবাই এই পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও। ক্লাসটা একটু বড় হবে, বিশ্বাস করো। আজকের এই কথাগুলা তুমি যদি ভালো করে বুঝো, অঙ্কের কোনো রোজ তোমাকে মুখস্থ করতে, আমি জানি তোমরা অনেকে মুখস্থ করো, বেতনের পাশে যাই, উত্তোলন সে পাশে আবার চুলকাও। হ্যাঁ, মূলধনের সুদ না কোন পাশে যায় দিশা গোলায়। আজকে ক্লাস দেখলে এগুলা কখনোই হবে না, কারণ তোমাকে অঙ্কে মাথা চুলকাইতে পারো, তোমার দেখে অঙ্ক মাথা চুলকাইবে যে কে আসছে সলভ করে ফেলবে, এরকম বিষয়টা হবে ইনশাল্লাহ। চলো আচ্ছা, তাহলে আমরা এখন যাব হচ্ছে কি যে আমরা যেহেতু প্রথমে
লাভ লোকসান আবরণ হিসাবটা করব বা লাভ ক্ষতি আবরণ হিসাবটা করব, তখন আমরা কি করব, যে যত অংশীদার থাকবে, ধরো রাসেল, সুহেল অথবা আলিফ, অথবা ধরো আমরা যে কোনো তিনজন, তখন আমরা তাদের নাম লিখবো এবং লিখবো এর লাভ লোকসান আবরণ হিসাব, তারপর আমরা যত সালের করব সাল লিখবো, তারপরে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত সলিউশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবরণ হিসাব চার্ট। তখন তুমি লিখবে বিবরণ টাকা, বিবরণ টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ডেবিট পক্ষ, আর এটা হচ্ছে কি তোমার ক্রেডিট পক্ষ। শুরু, এখন খেয়াল করো, তুমি যখন তোমার বিজনেসের থেকে ক্যালকুলেশন করে তোমার একটা বছরের মুনাফাটা তুমি বের করে ফেলবা, সাপোজ তুমি ধরো মুনাফা বের করছো, তাই তোমার এই বছরে তোমাদের তিনজন মিলে ব্যবসা করছো, তোমাদের 1.5 লাখ টাকা লাভ হয়েছে। কত লাখ টাকা লাভ হয়েছে? 1.5 লাখ টাকা। ওকে, এখন তুমি এটা কোথা থেকে আনবে? অবশ্যই তুমি একটা বিশদায় বিবরণী করছো, নেট ইনকাম একটা বিশদায় বিবরণী, সেটাকে বিশদায় বিবরণী বলা যায়, লাভ লোকসান হিসাব বলা যায়। ঠিক আছে, তখন তুমি লিখবা কি লাভ লোকসান হিসাব চলতি বছরের নেট লাভ, মানে হচ্ছে তুমি যে লাভ লোকসান হিসাবটা করছো বা এটা করছো, এই যে সরি এই যে তোমার যে এটা করছো, এই নিট মুনাফাটা যে বের করছো, সেটার রেফারেন্স তুমি দিলা যে লাভ ক্ষতি হিসাব অথবা বিশদায় বিবরণী হিসাব অথবা আয় বিবরণী হিসাব চলতি বছর নেট মুনাফা, মানে তুমি আয় বিবরণী হিসাব থেকে চলতি বছর নেট মুনাফা বের করছো 1,50,000 টাকা। ওকে, বের করছো। এখন বের করার পরে ওই যে আমি বললাম, এখন তোমাদের ব্যক্তিগত কিছু পার্সোনাল কাজ আছে, যেটা তোমরা দেনা পাওনা আছে, সেই দেনা পাওনা একটু মিঠাইবা, মিঠানোর পরে তোমরা টাকা নেবা। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, ব্যক্তিগত দেনা পাওনা ছাড়াও যদি কোনো হিসাব যদি আমাদের নেট লাভ বের করার সময় অন্তর্ভুক্ত না হয়, সেটাও কিন্তু আমাদের কাজ করে তারপরে কিন্তু টাকাটা নিতে হবে। ঠিক আছে, ওকে, আমি তোমাদেরকে মুখস্থ করাবো না, আমি তোমাদেরকে একটু বুঝাবো যে কিভাবে এটা হচ্ছে। কেউ মুখস্থ করবো না যে ক্রেডিট পাশে এগুলা যাচ্ছে, ডেবিট পাশে এগুলা যাচ্ছে। আমি কিন্তু এটা মুখস্থর জন্য এখানে আনি নাই, আমি লাইভ থেকে বুঝাবো। আমি এই পর্যন্ত যত কথা বলছি বুঝছো না, এখন আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। দেখো, এখন তোমার লাভ উপস্থিত, হ্যাঁ আমরা 3 বন্ধু এখন টাকা নিব বন্ধক করে, আমরা এখন দেখো কি করি। 1.5 লাখ টাকা লাভ হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে, এবার 3 বন্ধু মিলা লয়ে যাবো। দেখো, প্রথম কথা হইল, খেয়াল করো, প্রথম কথা, তোমরা যে মূলধন দিছ, তোমরা একটা মূলধন দিছো না, মূলধন দিছ। এখন মূলধনের সুদ আমাদের ব্যবসার জন্য আয় নাকি ব্যয় বলো তো দেখি, একটু জাস্ট কমেন্ট করো। মূলধনের সুদ আমাদের ব্যবসার জন্য কি আয় নাকি ব্যয়? কমেন্ট করো তো দেখি। মূলধনের সুদ আমাদের ব্যবসার জন্য আয় নাকি ব্যয় বলো, প্লিজ কমেন্ট করতে হবে। আমি কিন্তু আয় ব্যয় ছাড়া কোনো অঙ্ক করাবো না, কারণ আয় ব্যয় ছাড়া যদি আমি অঙ্ক করাই, আয় ব্যয় দায় অঙ্ক করাই, তাহলে কিন্তু আমি প্রকৃত টিচার না, ভুয়া টিচার হয়ে যাবে। কারণ এটা আমি অ্যাকাউন্টিং এর বাইরে চলে যাবো, তোমাকে আমি আর্টিফিশিয়াল নিয়মে পড়াচ্ছি, মানে আমার নিজস্ব টেকনিক। ঠিক আছে, তো পড়াইতে হলে তোমাকে জেনুইন লেভেলেই পড়াতে হবে। তো আমরা জানি যে মূলধনের সুদ কিন্তু খরচ। মূলধনের সুদ কি হয়? খরচ হয়। যখন আমরা এই আমাদের বিজনেসের নেট লাভ থেকে আমরা বাকি কাজগুলা, বাকি লেনদেন গুলা, দেনা পাওনা গুলা বাদ দিয়ে পরে টাকা নিব। সেই জন্য দেখো, আমরা যে মূলধন দিব, এই মূলধনের সুদ আমাদের প্রতিষ্ঠানের জন্য কি খরচ, প্রতিষ্ঠানের জন্য কি খরচ। আর খরচ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। মনে রাখতে হবে, খরচ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। ঠিক আছে, এই জন্য দেখো এটা আছে ক্রেডিট পাশে, তার মানে এটা ক্রেডিট পাশে, এই পাশে যেগুলা বসবে, এই পাশে যেগুলা বসবে যোগ হবে, আর এই পাশে যেগুলা বসবে, হ্যাঁ, ওইখান থেকে বিয়োগ হবে। এটা যোগ হবে, এটা বিয়োগ হওয়ার পরে যে টাকা থাকবে সেটা আমরা বন্টন করে নিয়ে যাব। এটা হচ্ছে মানে অঙ্কের ঘরের সিস্টেম। তুমি দেখো পরোক্ষভাবে এটাই হচ্ছে। ওকে, তাহলে মূলধনের সুদ খেয়াল করো। তুমি জানো চুক্তিতে লেখা ছিল অংশীদাররা যদি মূলধন দেয় তাকে 10% সুদ দিতে হবে। তুমি মূলধনের সুদ না দিয়া নিট লাভ বের করে ফেলছো। এখন এই নিট লাভ তুমি বন্টন করে নিতে পারবা না, কারণ যারা মূলধন দিচ্ছে তাদের সুদটাকে দিয়ে দিতে হবে। তো অংশীদাররা যখন ব্যবসায় মূলধন দেয়, এর জন্য আমরা যখন সুদ দেই, সেটা সেই কারণে আমাদের ব্যবসায়ের, আমরা কিন্তু ব্যবসায়ের কথা বলতেছি, সেই কারণে আমাদের ব্যবসায়ের কি কমে? নিট লাভ কমে যাবে, আমাদের নিট লাভ কমবে। এবং ব্যবসার জন্য এটা কি খরচ। খরচ কোন পাশে বসে? ডেবিট পাশে। এবং আমাদের এটার জন্য কি হবে? আমাদের নিট লাভ কমে যাবে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে, দেখো তোমরা এখনো এগুলোই চিনো না, যে মূলধনের সুদ যে খরচ, এটাই তোমরা চিনো না।
মূলধনের সুদ হচ্ছে আমাদের বিজনেসের জন্য খরচ, অংশীদারদের জন্য আয়। আমরা কিন্তু এখানে অংশীদার হিসাব করতেছি না, আমরা আমাদের বিজনেসের যে প্রফিটটা আসছে সেই প্রফিটটাকে একবারে নেট প্রফিটে নিয়ে যেতে হবে, সেটা আমরা হিসাব করতেছি। সেই জন্য আমাদের বিজনেসের হিসাবটা করতে হবে। মূলধন হিসাব করবো কখন? যখন মূলধন হিসাব করবা, বুঝছো? ওকে, তাহলে মূলধনের সুদ কি? খরচ। সেই জন্য দেখো এটা উল্টা পাশে বসছে, খরচ ডেবিট পাশে বসে ডেবিট। একটা তুমি ঋণ দিছো, ঋণ দিলে ব্যবসা থেকে ঋণের সুদ দিবা, এটাও খরচ। এটার কারণে তোমার কি কমবে? হ্যাঁ, লাভ কমে যাবে, প্রফিটটা আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। আমি চাকরি করছি, আমি প্রতিষ্ঠানে খাচ্ছি, আমার কি বেতন দিবা না? হ্যাঁ, বেতন দিতে হবে। এখন এগুলা কেন এখানে আসতেছে? কারণ কি জানো নি? তোমাদের দেখো ভালো করে, তোমাদের অঙ্কের পিছনে লাস্টে লেখা থাকে, দেখো দেখো লেখা থাকে সুন্দর করে, সমন্বয়গুলো সাধনের পূর্বে। সমন্বয়গুলো সাধনের কি পূর্বে মানে কি বুঝনি? সমন্বয়গুলো সাধনের পূর্বে মানে বুঝো? মানে এই যে ঘটনাগুলো ঘটছে, একটা ঘটনা সমন্বয় করা হয় নাই, মানে অঙ্কতে হিসাবভুক্ত করা হয় নাই, বুঝছো? এই জন্য হিসাবভুক্ত করতে হবে। আমি যে বেতন পাই, আমার হিসাব না দিয়ে তুমি টাকা নিতে পারবা? এই যে দেখো বাস্তব জিনিস, সমন্বয় সাধনের পূর্বে এই যে ব্যবসায়ের নিট লাভ দ্বারা এত টাকা। আচ্ছা, বুঝলাম। সময় নষ্ট হইলেও ক্লাস করবা, তাহলে বেতনের জন্য আমার কমবে, কেউ কমিশন দিলে কমবে, ঠিক আছে? ব্যবসা যদি কোনো অনাদায়ী খরচ থাকে, যে খরচ এখন অনাদায়ী আছে, টাকা দাও নাই, অনাদায়ী থাকবে, যেটা অন্তর্ভুক্ত হবে না, সেটা তোমাকে মাইনাস করে নিতে হবে। যদি তুমি কোথাও টাকা স্থানান্তর করো, সেখানে স্থানান্তর করে তারপরে টাকা ভাগ করে নিতে হবে। তুমি যতই বড় অঙ্ক করো না কেন, এর বেশি আসবে না। আচ্ছা, এরপরে খেয়াল করো উত্তোলনের সুদ। তোমার নিট মুনাফা 1.5 লাখ টাকা, তুমি উত্তোলন করছো, সুদ দিবা, এটা কিন্তু নিট মুনাফা প্লাস হবে। সেই জন্য উত্তোলনের সুদ ক্রেডিট পাশে, আয় কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। উত্তোলনের সুদ কি? আয়, ভুলা যাও না। পণ্য উত্তোলন, স্যার পণ্য উত্তোলন কেন এখানে বসলো? এটা তো স্যার আয় না ব্যয় না? একটু চিন্তা করে দেখো, একদম জেনুইন এক্সাম্পল দিই, চিন্তা করে দেখো। ধরো আমাদের 1.5 লাখ টাকা লাভ হয়েছে, এর মধ্যে কি করলা তুমি? 1000 টাকার পণ্য নিয়ে গেলা। কি করলা? 1000 টাকার পণ্য নিয়ে গেলা, কিন্তু আমরা তো এটা হিসাবে ভুক্ত করি নাই। 1.5 লাখ টাকা যে আমরা প্রফিট বের করছি, আমরা হিসাবভুক্ত করি নাই, লেখা থাকবে অঙ্কে হিসাবভুক্ত করা হয়নি। এখন তুমি যে 1000 টাকা পণ্য নিয়ে গেলা, এটা কি ফাও গেল গা? না, তোমার কাছে কিন্তু আমরা 1000 টাকা পাই, তার মানে তোমার 1000 টাকার কাছে আমগো 3 জনের ভাগ আছে। এই জন্য 1000 টাকা এখানে কি অনুত্তোলনটা এখানে যোগ হবে। ভাই জেনুইন কথা, তোমার ভালো লাগুক বা না লাগুক, এটাই হচ্ছে অঙ্ক, এটাই নিয়ম। যদি আজকে এই ক্লাস করে যদি 1 ঘন্টা পার করে দাও, জীবনে কিছু শিখছো, এটা তুমি লেখা রাখতে হবে, ঠিক আছে? যখন বড় হইবা না, আজকে আমার ক্লাস অনেকে হয়তো বা দেখতেছো না, যখন বড় হইবা না, বড় বড় ক্লাস উঠবা না, আমার কথা যদি মনে না করছো যে শহীদুল স্যারই পড়াইছে আমাদের, ঠিক আছে? উনি আমাদেরকে, আমরা বলছিলাম, আমরা ছোট ছিলাম, বুঝি নাই, একটা সময় এটা অ্যানালাইসিস করবো। আমি আজকে বলে দিলাম, তোমরা রেকর্ড করে রাখো, নোট করে রাখো, ঠিক আছে? একটা সময় যখন বুঝবা, তখন বুঝবা হ্যাঁ শহীদুল স্যার আমাদেরকে অ্যাকাউন্টিং পড়াইছিল, ঠিক আছে? আর নোটস এই সেই এগুলো কোনো পড়া না। ওকে, এরপর দেখো অনাদায়ী বিনিয়োগের সুদ। এটা কি? দেখো তুমি একটা জায়গায় বিনিয়োগ করছিলে, আমরা সবাই মিলে বিনিয়োগ করছি, আচ্ছা যাই হোক, আমাদের অংশীদারে কিছু টাকা আছে, চলো আমরা একটা জায়গায় বিনিয়োগ করে ফেলি। হ্যাঁ, ওই জায়গায় বিনিয়োগ করছি, সুদ। এখন ওই সুদটা অনাদায়ী মানে কি? বকেয়া। সুদটা আমাদেরকে তারা দিবে, আমরা হিসাবভুক্ত করি নাই, তো হিসাবভুক্ত না করে তো আমার লাভ কম দেখাইছে, এখন আমি কি করব? হিসাবভুক্ত করে নিব। এটাও আয়, এটার জন্য আমাদের ব্যবসা, আমাদের নেট লাভ বাড়বে, বিনিয়োগের সুদ আয়। অগ্রিম ভাড়াও সেম, অগ্রিম ভাড়াও কি সেম। তুমি একটা জায়গায় অগ্রিম ভাড়া দিছো, কিন্তু অগ্রিম ভাড়া দেওয়ার সময় তুমি লাভ লোকসান করার সময় হিসাব করো না। তাহলে তুমি যে অগ্রিম ভাড়া, ওই যে ওই লোকের কাছে, ধরো আমরা এই বাড়ির লোকের কাছে অগ্রিম ভাড়া পাই, এই অগ্রিম ভাড়ার টাকা যে আমার এই বছর হিসাব করো, এই অগ্রিম ভাড়ার টাকা তো খালি আমার না, তোমারও ভাগ আছে, আমারও ভাগ আছে, ওরও ভাগ আছে। তাহলে কি আমার এটা কি আমার এই বছরের জন্য কি আমার মোট মুনাফা হবে, সেই জন্য অগ্রিম ভাড়া দিবি, বুঝছো? তো এখন আমি বিষয়টা কি বুঝতে পারলাম, কোনো মুখস্থ করা যাবে না। আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি মেইন বিষয়, যে কারণে তোমার যে লাভটা বেড়েছে, লাভের পরিমাণ যে কারণে বাড়বে, সেটা এগুলা ক্রেডিট পাশে আসবে, ঠিক আছে? অথবা তুমি এগুলাকে আয় হিসেবে গণ্য করতে পারো। আচ্ছা, আর যেই কারণে তোমার যে নিট লাভ দাঁড়াইছে, সেটার ব্যালেন্স কমবে, তারপরে তুমি বন্টন করবা, ওইগুলা তোমার ডেবিট পাশে আসবে, মানে ওর উল্টা পাশে। ওর উল্টা পাশে মানে কি? ওখান থেকে মাইনাস হবে, আর ওর পাশে মানে কি? এগুলা প্লাস হবে। বিশ্বাস করো, এটা হচ্ছে আমাদের
লাভ লোকসান আবন্টন হিসাবে মেইন রুলস। এই যে বইয়ের মধ্যে মেইন বই যে শীট লেখা দেয়, তোমরা যে শীট মুখস্থ করো, উত্তোলনের সুদ ডেবিট, মূলধনের সুদ ক্রেডিট, উত্তোলন হচ্ছে ক্রেডিট পাশে যাইব, কোনো লাভ হইব না। আমার মতো ভাবো, মুখস্থ করা কিচ্ছু নাই, আমার মতো ভাবো যে কি হলে আমাদের প্রফিটটা আরো বাড়বে, কি হলে আমাদের প্রফিটটা আরো কমবে, সেগুলা বাড়াগুলা আমাদের ডেবিট পাশে ক্রেডিট পাশে যাবে, যোগ হবে, যাবে। ঠিক আছে, ওকে, সবাই অঙ্ক লিখে দাও। আমি তোমাদের অঙ্কটা এখন পড়বো এবং আমার এই পড়া থেকে আমি যে বেসিক দিছি সেই বেসিক থেকে অঙ্কটা সলভ করবো। সবাই তো অল ক্লিয়ার লিখে দাও, দেখি কে কে আছো, লেখো যে অল ক্লিয়ার, দেখি কে কে আছো, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। একজনে বলতেছে অগ্রিম বাড়ার সম্পদ, ঠিক আছে, উত্তোলনের সুদ আয়। আমি কিন্তু বলছি যে নেট লাভ বাড়বে এবং আয় হবে, এই টপিক গুলা এই পাশে আসবে। তো তুমি ধরো 10,000 টাকা বাড়িওয়ালার এই মাসে অগ্রিম ভাড়া দিচ্ছ, 10,000 টাকা বাড়িওয়ালার এই মাসে অগ্রিম ভাড়া দিচ্ছ, ঠিক আছে। এখন এই 10,000 টাকা তো তোমার কি খরচ হয় নাই, এই 10,000 টাকা তোমার কি হিসাবভুক্ত করো না, হিসাবভুক্ত না করে তুমি এটা অঙ্ক করে লেছো। তো 10,000 টাকা তুমি ভাড়া দিচ্ছ, এই 10,000 টাকার মধ্যে কার কার পাওনা আছে? আমাদের সবার পাওনা আছে না? তাহলে অবশ্যই নিট লাভের সাথে, যেহেতু আমরা বাড়িওয়ালার কাছে 10,000 টাকা পাই, এটাও যুক্ত করে নিব, তারপরে আমাদের বন্টন করবো যে আমরা কে কত টাকা ব্যবসায় মধ্যে পাই, বুঝছো? এই জন্য এটা এখানে আসছে। তাহলে এই পাশে আয়গুলো আসছে এবং আমি কিন্তু বলছি যে কারণে আমাদের নিট লাভ বাড়বে সেগুলো আসবে, এই পাশে ব্যয়গুলো আসবে, এবং যে যদি কোনো কারণে আমাদের এই চলতি বছরের নিট মুনাফা কমে সেগুলো এই পাশে আসবে, বুঝছো? এই হচ্ছে হিসাব, বুঝছো? খেয়াল করে দেখো, ওকে। অপূর্ব চৌধুরী ক্লিয়ার হয়েছে ভাই? আচ্ছা, অপূর্ব চৌধুরী ক্লিয়ার হয়েছে? ওকে। বিবেক ঘোষ অল ক্লিয়ার, ওকে। বুশরা ক্লিয়ার? সায়েন্সের কি আছে এখানে বলো। এখন চলো আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করে আমরা সলভ করে দিব। চলো, আজকের অঙ্কটা আমাদের একটু সময় লাগবে, হয়তো বা 40-50 মিনিট পার হবে, কিন্তু বিশ্বাস করো পরবর্তী ক্লাসের অঙ্কগুলো আমি কারো সময় নিব না। ভালো করে খেয়াল করো, আমি মাত্র তখন বেসিক বুঝাইছি, এখন বেসিক প্রয়োগ করব। বেসিক কি করব? প্রয়োগ করব, ঠিক আছে? ওকে, আমরা এটা করব না, এটা আমরা নরমালি পারবো, কোনো সমস্যা নেই। আমরা আটটা কোনটা করবো? এটা লাভ লোকসান আবন্টন হিসাব করবো। ওকে, চলো আমরা এখন ঘর বানাবো। আমরা কিসের ঘর বানাবো? লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা ঘরটা একটু আগে দেখে আসছি, ওকে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের হিসাব। চলো আমরা এখন দেখে আসি। এই যে ভালো করে আমরা পড়ব, ভালো করে পড়তেছি, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের 11+ একাডেমির 12 নম্বর প্রশ্ন, যে শীটটা তোমাদের কাছে দিয়েছি। এটা হচ্ছে প্রফেসর দীপক কুমার নাগের স্যারের বই থেকে তোলা হয়েছে, পুঁথিনিলয় পাবলিকেশন, ঠিক আছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনিও না, জানিও না, কিন্তু আমি যত বই পড়েছি আমার কাছে মনে হয়েছে যে ওনার বইয়ের লেখাগুলো বেস্ট। সেই জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য ওনার বই থেকে আমি এই ওনার রেফারেন্স দিয়ে আমি এটা তুলে নিয়ে আসছি। এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার কিন্তু এই বইয়ের বা কারোর সাথে আমাকে ওনারা চেনে না, ঠিক আছে। তোমরা যদি অবশ্যই কোনো ভালো বই আমার কাছে বলো যে সাজেস্ট করেন স্যার, সবসময় আমি বলবো দীপক কুমার স্যারের বই হচ্ছে সব থেকে ভালো বই, যেটা হচ্ছে পুঁথিনিলয় পাবলিকেশন থেকে, ঠিক আছে। দেখো আমি ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, কেন করছি? কারণ তোমাদের ভালোর জন্য। বেস্ট বইটা অবশ্যই আমাকে মানে বলতে হবে, ঠিক আছে। খেয়াল করো, দেখো লেখা আছে তিথি, মিথি, ঈশিকা। একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার, তারা 3 জন হচ্ছে অংশীদার, যারা 2-1-1 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। মানে তাদের যে লাভ হয় এর মধ্যে 2 অংশ নিয়ে হচ্ছে তিথি, 2 অংশ নিয়ে হচ্ছে মিথি, 1 অংশ নিয়ে ঈশিকা। মানে 5 ভাগের 2 অংশ 1 অংশ নেয়। 2018 সালে
1 জানুয়ারি তিথি মূলধন হচ্ছে তিথি 2 লাখ টাকা এবং মিথি 1,80,000 টাকা এবং ঈশিকা 1,60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তার মানে তারা মাত্র ব্যবসাটা শুরু করেছে 18 সালে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য তিথি, মিথি, ঈশিকা তারা তিনজনই ব্যবসায় দায়িত্ব পালন করছে। ঠিক আছে, তিথি, মিথি, ঈশিকা যথাক্রমে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা করে বেতন পাওয়ার অধিকারী। মানে তারা তিনজনই কাজ করছে। তো চুক্তি অনুযায়ী তিথির বেতন ধরা হয়েছে মাসে 800 টাকা, মিথির ধরা হয়েছে 1000, ঈশিকার ধরা হয়েছে 1200। ঠিক আছে, আচ্ছা। অধিকারী তিথি তার বেতন নগদে গ্রহণ করেছে। তিথি তার বেতন সে সাথে সাথে নিয়ে গেছে। ভাই তোমাদের এটা নিয়েও ঝামেলা হয় যে কে টাকা নিয়ে গেল, কে টাকা নেয় নাই। বিশ্বাস করো, তুমি যখন বেসিক থেকে বুঝতে যাবে তোমার কোনো প্রবলেমই ফেলতে পারবে না। কে টাকা নিল না নিল এটা তোমার কোনো গায়ে লাগবে না, তুমি যে কোনো অঙ্ক সলভ করতে পারবা তুমি যখন বুঝবা যে আসলে বিষয়গুলো কি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে তিনজনের বেতন পাই, এর মধ্যে তিথি তার বেতন নিয়ে গেছে। আচ্ছা, সম্ভাব্য লাভের প্রত্যাশায় প্রত্যেক অংশীদার কারবার থেকে যথাক্রমে 10,000, 8,000 এবং 16,000 টাকা নগদ উত্তোলন করেছে। এছাড়াও মিথি 5,000 টাকার পণ্য উত্তোলন করেছে, যথারীতি হিসাবভুক্ত হয়েছে। ওকে, যথারীতি কি হয়েছে? হিসাবভুক্ত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করে দেখো। এছাড়াও মিথি 5,000 টাকা কি করেছে? পণ্য উত্তোলন করেছে, যা যথারীতি হিসাবভুক্ত হয়েছে। আচ্ছা, একটু ভালো করে সবাই মনোযোগ দাও। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর সুদ 10% ধার্য করতে হবে। তিথি মিথির বেতন সমন্বয়ের পর, এই যে দেখো লেখছে, তিথি মিথির বেতন সমন্বয়ের পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধনের পূর্বে। তার মানে তিথি আর মিথির বেতন যখন আমরা নিট লাভ করছি সমন্বয় করা হয়ে গেছে, বুঝছো? কিন্তু অন্যান্য যে সমন্বয়গুলো আছে তার পূর্বে এগুলো সমন্বয় করা হয় নাই। এর আগেই আমাদের 2018 সালে 31 ডিসেম্বর ব্যবসায়ের নিট লাভ দাঁড়াইছে কত? 1,20,000 টাকা। কত দাঁড়াইছে? 1,20,000 টাকা। সবাই এই পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, 1,20,000 টাকা। ওকে, ভালো করে খেয়াল করো। আমি তোমাদেরকে যে বেসিকটা দিয়ে আসছি এখান থেকে অনেক উত্তর পাইবা। আর তুমি কিন্তু জানো যে এখানে অনেক ধরনের পেশও আছে। আমি কেন এত বড় পেশার অঙ্ক নিছি? কারণ তোমরা যেন বুঝতে পারো যে বেসিক কতটা কাজে লাগে। দেখো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে তিথি মিথির বেতন সমন্বয়ের পর কিন্তু অন্যান্য সময়গুলো সাধনের পূর্বে কি করা হয়েছে? 2018 সালে 31 ডিসেম্বর ব্যবসায় লাভ দাঁড়িয়েছে 1,20,000 টাকা। এখন তোমরা বলো তো, তিথি আর মিথির বেতন যদি সমন্বয় করা হয়, সমন্বয় করা মানে কি? মনে রাখতে হবে, সমন্বয় করা মানে হচ্ছে তুমি যে নিট লাভ দাঁড়িয়েছে 1,18,000 টাকা, এটা তাদের বেতনটা এটা হিসাব করে তারপর 1,20,000 টাকা দাঁড়াইছে। এখন তুমি বলো তো, এই তিথি এবং বেতন হিসাবটা লাভ লোকসান সমন্বয় কি নতুন করে আনতে হবে নাকি তাদেরটা বাদ দেওয়ার পরেই দাঁড়াইছে? বলো তো, আসবে নাকি আসবে না? লাভ লোকসান আবরণ হিসেবে আসবে নাকি আসবে না একটু বলো দেখি। লাভ লোকসান আবরণ হিসেবে আসবে নাকি আসবে না একটু বলো। জাস্ট আমাকে একটু বলো যে তিথি এবং মিথির বেতন সমন্বয় করার পর যদি 1,20,000 টাকা দাঁড়ায়, সেক্ষেত্রে তিথি এবং মিথির বেতন কি আসবে? বলো কে কে, দেখি কে কতটুকু বুঝো, কে কতটুকু বুঝো। বুস্টার অনেক ভয় পায় কমেন্ট করছে আসবে মেবি, কিন্তু বোন এটা তো আসবে না। ঠিক আছে, এখানে আসবে না। এই হচ্ছে তোমাদের সমস্যা, এটাই হচ্ছে তোমাদের প্রবলেম। তুমি ভুল করবা আমি জানি, ঠিক আছে? তুমি স্টুডেন্ট, তুমি শিখতে হবে। তুমি যদি ভুল না করো তাহলে কিভাবে তুমি শিখবা? আমিও কি সব অ্যাকাউন্টিং জানি, হিসাবে সবকিছু আমি জানি? ভুল কখনোই না। আমি হিসাবে সবকিছু জানি না, আমি সামান্য কিছু জানি। একটা সমুদ্র ধর হিসাব বিজ্ঞান, সমুদ্রের 1 ফোঁটা জল পরিমাণ আমি হিসাব বিজ্ঞান জানি, বুঝছো? এটাই থেকে তোমাদেরকে শেখাচ্ছে। ওকে, চলো আমি অঙ্ক করে এবং তোমাদেরকে আমি বুঝাই।
ওকে, চলো আমি অঙ্ক করে আর তোমাদেরকে বুঝাই, তাহলে বেশি বুঝবো, এখানে সময় নষ্ট করার দরকার নেই। চলো ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো কি, ওই তোমরা লিখবা 2018 সালে কি, লেখার পরে লিখবা হচ্ছে লাভ লোকসান আবরণ হিসাব। লাভ লোকসান, লোকসান কি, লোকসান আবরণ হিসাব, আবন্টন হিসাব। যারা আমার ক্লাস শেষ পর্যন্ত দেখবা এবং এই চ্যাপ্টার শেষ হওয়া পর্যন্ত দেখবা, আমি বলে দিলাম তোমরা এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের স্টুডেন্টদের এই চ্যাপ্টার পড়াতে পারবে। এখানে হচ্ছে বিবরণ টাকা, এখানে কি লাগবে, বিবরণ টাকা। আমাদের হিসাবটা কি, এটা আমরা যে আমাদের প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা থেকে আমরা আমাদের আরো যেগুলা বাদ দেওয়া হয় না, হিসাবভুক্ত করা হয়নি, সেগুলো হিসাবভুক্ত করে আমরা তারপরে আমাদের বন্টনকৃত মুনাফাটা আমরা নিব। তাহলে এখানে আমরা প্রথম লিখবো হচ্ছে বিশদ আয় বিবরণী অথবা লাভ লোকসান হিসাব। তুমি যাই লেখো কোনো সমস্যা নেই, ঠিক আছে, লিখবো হচ্ছে বিশদ আয় বিবরণী অথবা আয় বিবরণী লিখতে পারো, বিশদ আয় বিবরণী। তুমি যাই লেখো, তোমার বই কি লেখা সেটা বিষয়। বিশদ আয় বিবরণী অনুযায়ী তোমার এই বছরের নিট লাভ কত সেটা লিখবা, নিট লাভ, অথবা তুমি লিখতে পারো চলতি বছরের নিট লাভ, কোনো সমস্যা নেই। কত টাকা, 1,20,000 টাকা। দেখো আমি লিখতেছি, এখন আমাদের 1,20,000 টাকা লাভ হয়েছে, খেয়াল করো। চলো করি, আমি শুরুতে সুন্দর করে করব, খেয়াল করবো। তারা 3 জনে মূলধন দিচ্ছে, পরে আসলাম 2018 সালে জানুয়ারি এত 3 জন মূলধন দিচ্ছে, দেওয়ার পরে ব্যবসা শুরু করে। ওকে, ব্যবসায়িক সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য তিথি মিথি ইশিকা মাসে যথাক্রমে 800, 1000, 1200। ওকে, দেখো তাহলে আমি যদি দেখি তিথি, তিথি তিথি কত পাবে, 800। আমি করে ফেলতেছি, একটু একসাথে করে ফেলবো, তোমরা বুঝতে পারবো অবশ্য, মাসে লেখা আছে তো। তাহলে 800, যেহেতু এটা 1 বছর অঙ্ক, হ্যাঁ, 800 × 12 কত হলো, 6000। সরি, আমি ইংলিশে লিখে ফেলে, একটু মাইন্ড করিও না, সবসময় তো বিবিএ পড়াই, আমার ইংলিশটা বেশি চলে আসে। 1000 হলে মিথির হচ্ছে কত, দেখো মিথি, মিথি হচ্ছে 12,000। ওকে, এরপরে কি হচ্ছে ইশিকা, ইশিকা দেখো কত স্পষ্ট ধারণা আমি তোমাদেরকে দিচ্ছি, 14,400 টাকা আসবে, ঠিক আছে, 12 × 12, হ্যাঁ 14,400। ওকে, একটু একটু আচ্ছা, আমরা এসএসসি শুরু করেছি মাত্র, স্টুডেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো তিথি বেতন 9,600, মিথি পাবে 12,000, ইশিকা পাবে কত, 14,000। এখন আমরা জানি যে এটা হচ্ছে আমাদের বেতন, এটা হচ্ছে কি বেতন। এই বেতন যদি আমাদের নিট লাভ বন্টন করার সময় হিসাবভুক্ত না করে, সেই ক্ষেত্রে আমাদের নিট লাভ কমবে, কারণ তাদের বেতন দেওয়ার পরে আমাদের প্রতিষ্ঠানে যে মুনাফা হবে সেটা আবার আমরা বন্টন করে নিব। খেয়াল করো বেতন ব্যাপারে কি বলছে, দেখো তিথি তার বেতন নগদ গ্রহণ করেছে, সে তার বেতন নগদ গ্রহণ করুক অথবা না করুক সেটা কিন্তু ম্যাটার করবে না, ঠিক আছে। আমরা যে লাভ লোকসান হিসাবে যে মুনাফাটা বের করব, সেটা কিন্তু কে কত পাইবো আমরা সেটা বের করব। এরপরে কে কত নগদ টাকা নিয়ে গেছে সেটা তাদের নগদান হিসাবে লেখা আছে, ওই হিসাব থেকে তারা উত্তোলন করতে থাকবে এবং ওই হিসাবে তারা আলাদা করে হিসাব রাখবে। আচ্ছা, তো বেতন হচ্ছে আমাদের জন্য কি, খরচ। তো দেখো এরপরে কি লিখছে, লিখলো এরপর দেখো লিখছে তিথি ও মিথির বেতন সমন্বয় করার পর। তার মানে বুঝনি, এই কথা মানে হচ্ছে তিথি এবং মিথির বেতন সমন্বয় করে ফেলছে, সমন্বয় কি করে ফেলছে, তার মানে এই যে আমরা লাভ লোকসান হিসাবে যে 1,20,000 টাকা বের করছি, তিথি এবং মিথির বেতন বাদ দেওয়ার পরে টাকা আসছে, তাহলে আমাদের নতুন করে টাকা বাদ দেওয়ার দরকার নেই। সেজন্য আমরা কি করব, শুধুমাত্র ইশিকার বেতন ধরবো, ঠিক আছে, শুধুমাত্র কার বেতন ধরবো, ইশিকার বেতন। তখন আমরা যেহেতু ইশিকার বেতন ধরবো, আমরা শুধুমাত্র ইশিকার টাকাটা এখানে আনবো। আমরা এখানে লিখবো হচ্ছে লাভ লোকসান আবরণ হিসাব, ইশিকার মূলধন হিসাব। আচ্ছা, ইশিকার মূলধন হিসাব কি, বেতন কত টাকা, তার বেতন 14,400। এই 14,400 টাকা এখনো কি করা হয় নাই, এই লাভ যে বের করছে হিসাব করা হয় না, সেই জন্য এটা আসছে। এখন এটা থেকে এটা বাদ দিব, হয়ে যাবে, এই জন্য এটা ডেবিট পাশে আসছে। প্লিজ
সবাই একটু বেতনটা ক্লিয়ার লেখো। আর এখানে আমি ইশিকার মূলধন হিসাব কেন লিখছি, কারণ আমি এই লাভ লোকসান আবরণ হিসাবে করে প্রত্যেকটা অংশীদারদের জন্য আলাদা আলাদা একটা মূলধন হিসাব করব, তখন ইশিকার মূলধনে এটা যাবে, সেই জন্য আমি এখানে ইশিকার মূলধন হিসাব লিখছি। বুঝছো? সবাই একটু বেতন ক্লিয়ার লিখে দাও দেখি তো, কে কে বুঝছো? একটু বেতনটা ক্লিয়ার লিখে দাও। আমি কিন্তু খুব কষ্ট করতেছি, বিশ্বাস করে, যে জোরে জোরে কথা বলতেছি, কষ্ট হচ্ছে। তোমরা যদি শেষ পর্যন্ত থাকো কাজে লাগবে। আমি 10 মিনিট লাগবে অঙ্কটা করে ফেলবো ইনশাল্লাহ। সবাই একটু লেখো যে বেতন ক্লিয়ার। একটু কমেন্ট করো। বুঝছো? বেতন ক্লিয়ার। বেতনটা কেন আসছে? কারণ তার বেতনটা আমরা যখন নিট মুনাফা 1,20,000 টাকা ধরছি, আমরা মিথি এবং তিথির বেতন সমন্বয় করছি। ওটা বাদ দিয়ে সমন্বয় করা মানে কি, এটার কাজ নিট মুনাফাতে হয়ে গেছে, এটার কাজ কোথায় হয়ে গেছে, নিট মুনাফা 20,000 করার সময় হয়ে গেছে। সেই জন্য নতুন করে এটার সাথে আর কাজ করা দরকার নাই, যেহেতু তাদের দুইজনের একটা কাজ হয়ে গেছে, এই শিকারটা হয় না, সেজন্য এই শিকারটা নতুন করে আনতে হবে। কারণ তার বেতন না দিয়ে কিন্তু আমরা মুনাফা দেখাইতে পারবো না, সেই জন্য আমাদের এই শিকার বেতনটা আসছে। বুঝছো? নুরুজ্জামান একটু বুঝাই দিলাম। আচ্ছা, এরপর আমি চলো আর একটু সামনে যাই। আমি পরে আসছি, এরপর দেখো এই পর্যন্ত। এরপরে এখানে দেখো, সম্ভাব্য লাভের প্রত্যাশায় প্রত্যেক অংশীদার কারবার থেকে যথাক্রমে 10,000, 8,000, 16,000 টাকা করে নগদ উত্তোলন করেছে। তার মানে তারা কারবার থেকে টাকা উত্তোলন করছে। এখন তারা যে কারবার থেকে টাকা উত্তোলন করছে, সেজন্য আমাদের কি দিবে? সুদ দিবে। এখানে কিন্তু লেখা আছে শুধুমাত্র তিথি মিথি সমন্বয় করার পর অন্যান্য সমন্বয় গুলার পূর্বে এগুলা সমন্বয় করা হয় নাই। এগুলো কি করা হয় নাই? সমন্বয় করা হয় নাই। তার মানে তারা যে সুদ দিবে, মূলধনের সুদ, সেটা আমাদের লাভ লোকসান বের করার সময় হিসাবভুক্ত করা হয়নি। এই জন্য আমরা এখন কি করব? আমাদের লাভ লোকসান থেকে মূলধনের সুদ হিসাব করব। তাহলে সরি, এই উত্তোলনের সুদ যে তারা দিবে, উত্তোলনের সুদকে এখানে বলা আছে যে চুক্তি অনুযায়ী, দেখো কি লেখা আছে, এখন চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলনের উপর কত পার্সেন্ট? 10% সুদ দিতে হবে। এখন তারা যে উত্তোলন করছে, তারা আমাদেরকে কি দিবে? সুদ দিবে। সুদ দিলে আমাদের প্রতিষ্ঠানে কি, আমাদের ব্যবসায় নিট মুনাফা বাড়বে। সেই জন্য কোন পাশে যাবে? এই পাশে যাবে। তাহলে আমরা এখানে কার কার উত্তোলন করা আছে? সবাই করছে। যেহেতু সবাই করছে, তুমি লাগবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব, কারণ এখানে 3 জনের অন্তর্ভুক্ত আছে, সেজন্য 3 জনের নাম হবে, যেহেতু তারা 3 জনের অংশীদার, অংশীদারদের মূলধন হিসাব। কে কে আছে? তিথি, ঠিক আছে, এরপর হচ্ছে মিথি, তারপর হচ্ছে কি ইশিকা। তিথি মিথি ইশিকা। তাহলে তিথি কত উত্তোলন করছে? 10,000। আমরা উত্তোলনের সুদ বের করবো। 10,000 ইন্টু কত পার্সেন্ট? 10%। কত হয়? 1,000 টাকা। ওকে, আমরা জানি যে উত্তোলনের সুদ অর্ধেক সময়ের জন্য ধরা হয়, সেই জন্য এটাকে আমরা হাফ করে দিই। ঠিক আছে, উত্তোলনের সুদ নিয়ে আবার কথা বলবো অন্যদিন, আজকে কথা বললে সময় নষ্ট হবে। 500। তার মানে তোমার তিথির 10,000-এর ক্ষেত্রে 500 আসবে, আর মিথির আসবে 10,000-এর ক্ষেত্রে 400 আসবে, আর ইশিকার হচ্ছে 800 আসবে। ঠিক আছে, তার মানে 500, 400, 800 কিভাবে বের করছি? আমরা উত্তোলনের যে পার্সেন্ট আছে, সেই পার্সেন্টটা উত্তোলনের উপর আমরা পার্সেন্ট করে দিচ্ছি। উত্তোলন নিয়ে কিন্তু আলাদাভাবে কথা আমি বলবো। পার্সেন্ট করছি, উত্তোলনের সুদ সবসময় কি হয়? 6 মাসে হয়। সেই অনুযায়ী আমরা যে টাকা আসছে সেটা 6 মাস করলে আমরা অটোমেটিক ক্যালকুলেশন করে ফেলছি। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি 8,000, যে এটা 8,000 ইন্টু 10%, এটাকে হাফ করলে 400 আসবে, তারপর এটা 16,000 এভাবে আসবে। তাহলে তোমরা উত্তোলনের সুদটা একটু ক্লিয়ার লিখে দাও। উত্তোলনের সুদটা একটু ক্লিয়ার লিখে দাও। তাহলে 500, 400 আর হচ্ছে কি 800। ঠিক আছে, মূল বিষয় থেকে পড়লে অবশ্যই কঠিন লাগবে। যখন তুমি একটা মূল বিষয় একদম জেনে বুঝে পড়বা, তোমার কঠিন লাগবে প্রথম 1-2টা ক্লাস। এরপরে তোমার সাথে কেউ পারবে না, কেউ পারবে না তোমার সাথে। 500, 400, তাহলে কত হলো? 1,700 টাকা। ঠিক আছে, এই যে তারা সুদ দিবে, এই সুদের কারণে কি আবার নতুন করে আমাদের নিট মুনাফাটা বাড়বে।
তখন আবার আমরা বর্ণনা করবো, এই জন্য এটা এই পাশে আসছে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, তাহলে আমরা কি পেলাম, এখানে মূলধনের সুদ আছে, কি আছে আবার? আচ্ছা, মূলধনের সুদ একটু পরে যাবো না, আমরা সিরিয়ালে যাই। এরপরে দেখা আছে, এছাড়া মিথি 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। দেখো, এছাড়া মিথি 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা যথারীতি হিসাবভুক্ত হয়েছে। দেখছে, এই যে মিথি যে 5,000 টাকার পণ্য উত্তোলন করছে, এটা হিসাবভুক্ত হয়েছে। এটা হিসাবভুক্ত হয়েছে মানে বুঝো, এই যে আমরা যে নিট লাভ বের করছি, নিট লাভ বের করছি, এটা হিসাবভুক্ত করা হয়েছে। তাহলে কি এটাকে আমি আবার লিখবো? লিখবো না, কারণ আমি হিসাবভুক্ত করি, কিন্তু নিট লাভ বের হয়েছে আমার 1,00,000 কত 20,000। তাহলে আমি এটা কেন আর লিখবো? আমার এখানে সিস্টেম কি, আমার নিট লাভ বের হওয়ার পরে যেই জিনিসগুলো হিসাবভুক্ত হয় নাই, আমি সেটা হিসাবভুক্ত করে আমরা মুনাফা বন্টন করব। তো এটা যেটা হিসাবভুক্ত করা হয়েছে, আমাদের পণ্য উত্তোলনের টাকা আসবে না। কিন্তু নরমালি আমাদের পণ্য উত্তোলনের টাকা কি আমাদের ক্রেডিট পাশে যাইতো, কিন্তু আমাদের যায় নাই কেন? আমাদের এটা হিসাবভুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই একটু পণ্য উত্তোলন ক্লিয়ার লিখে দাও তো দেখি। পণ্য উত্তোলন, ঠিক আছে। আচ্ছা, বুসরা হাফ কেন হয়েছে? শোনো, বুসরা উত্তোলনের সুদ সবসময় 6 মাসে হয়। তোমরা যে 9-10 করছো, উত্তোলনের সুদ বের করছো না, 6 মাসে করছিল। ঠিক আছে, এই জন্য আমরা 6 মাস করে এটা করেছি। বাকি উত্তোলন সংক্রান্ত এখানে কিছু রুলস আছে, আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসে শিখবো। আমাদের আজকে বেসিক হচ্ছে লাভ লোকসান অনুসার। ওকে, আচ্ছা, ওকে। তাহলে আমাদের পণ্য উত্তোলন কি ক্লিয়ার? সবাই একটু লিখে দিবা যে পণ্য উত্তোলন ক্লিয়ার, একটু সংক্ষিপ্ত করলে। আচ্ছা, এই জন্য এটা আসবে না। এরপরে বলা আছে চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলনের পরে সুদ ধার্য করতে। মূলধনের উপর সুদ আমরা ধার্য করে ফেলছি, উত্তোলনের উপর সুদ আমরা নির্ণয় করে ফেলছি, কিন্তু মূলধনের উপরে করি নাই। কার উপর করি নাই? মূলধনের উপরে। এখন আমরা মূলধনের উপর সুদ দেব। ঠিক আছে, তাহলে মূলধনের সুদ দেখো। মূলধনের সুদের কারণে আমাদের ব্যবসায় কি, আমাদের ব্যবসায় টোটাল ব্যবসায়ের কি লাভ বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ তারা মূলধন দিয়েছে, তারা সুদ নিয়ে যাবে, সেজন্য এখানে নিট মুনাফা কমবে। সেজন্য কমা মানে কি, এটা খরচ, খরচ বা কমা সেটা আমাদের কোন পাশে আসবে? এই পাশে। তাহলে মূলধনের সুদ কে কে পাবে? মূলধনের সুদ সবাই পাবে। সেজন্য তুমি কি লিখবে? সবার নাম লিখবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব, কারণ এটা মূলধন হিসাবে আবার যাবে। ঠিক আছে, লিখবো হচ্ছে মূলধনের সুদ, মূলধনের সুদ। ওকে, কে কে পাবে? তিথি, তারপর হচ্ছে কি মিথি, ইশিকা। ঠিক আছে, ওকে। তাহলে মূলধনের সুদটা বের করে দেখো। মূলধনের সুদ কত পার্সেন্ট? 10%। মূলধন কত? 2 লাখ, 1,80,000, 1,60,000। তারা মূলধন বিনিয়োগ করছে কত সালে? 18 সালে জানুয়ারির 1 তারিখে। তা জানুয়ারি 1 তারিখে যেহেতু তারা মূলধন বিনিয়োগ করছে, 18 সালে ডিসেম্বর পর্যন্ত একদম সম্পূর্ণ 12 মাস সময় তারা বিনিয়োগ করে রেখেছিল মূলধনটা। ঠিক আছে, তো সেই জন্য সম্পূর্ণ বছর করবে। তাহলে 2 লাখ টাকার উপরে 10% গুলো হচ্ছে তোমার 20,000, তারপর হচ্ছে এটার উপর 10% গুলো 18,000, এটার উপর 10% গুলো কত? 16,000। তাহলে মূলধনের সুদ আমরা বের করে ফেললাম। 2 লাখের উপর 10% গুলো হচ্ছে 20,000, তারপরে মিথিটা 1,80,000 উপর 10% গুলো হচ্ছে 1,80,000, 18,000। ইশিকার হচ্ছে 1,60,000 যোগ করা হচ্ছে 16,000। ওকে, আমরা যোগ করে দিব এটা, দেখো ভালো করে। 20,000 আমি অঙ্ক করার পরে আবার প্রশ্ন করব যে তোমরা কার কার সমস্যা আছে আমাকে বলবো। 18,000 16,000, ঠিক আছে, 54,000 টাকা। আমরা কেন এখানে মূলধন হিসাব লিখতেছি বলতো? কারণ এই হিসাবগুলো আবার আমরা কি তাদের পার্সোনালি একটা মূলধন হিসাব হবে, সেজন্য এই হিসাবগুলো আবার ওই হিসাবে যাবে, সেজন্য আমরা এখানে মূলধন হিসাব লিখতেছি। ঠিক আছে, ওকে। তাহলে সবাই মূলধনের সূত্র একটু ক্লিয়ার লিখে দাও। মূলধনের সূত্র একটু ক্লিয়ার লিখে দাও। মূলধনের সূত্র একটু ক্লিয়ার লিখে দাও। মূলধনের সূত্র ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এখন তুমি বলো তো তোমাদের মনে কি প্রশ্ন আছে এখানে? দেখো তো আর কিছু আসবে কিনা। দেখো, তিথি মৃত্যুর বেতন সমন্বয় করার পর
এটা সমন্বয় করা ছিল, সেজন্য তৃতীয় এবং মিথির বেতন আমরা আনি নাই। পণ্য উত্তোলন করছে সেটাও সমন্বয় বা হিসাবভুক্ত করা হয়েছিল, সেটা আমরা আনি নাই, কারণ হিসাবভুক্ত হলে এগুলো আসবে না। কিন্তু অন্যান্য সময়গুলো সাধনের পূর্বে ব্যবসায়ী রিটার্ন, তার মানে এই দুইটা হিসাব করা হয়েছে, বাকি কোনো কিছু হিসাব করা হয়নি, সেজন্য অন্য সবকিছু আসছে। ঠিক আছে, বাদ দিয়ে আমরা করছি। এখন তোমাদের মনে প্রশ্ন কি আছে বলো তো দেখি। এখানে যদি প্রশ্ন না হয় আমি এখন মুনাফা বন্টন করে দিব। বলো, আমি দেখতেছি, বলো সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, আর যাদের প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করে আমি আনসার দিব। ঠিক আছে, যাদের প্রশ্ন আছে আনসার করে আমি আনসার দিব। ওকে, যে এখানে আরো কিছু আসলো না কেন, অথবা কেন এটা আসছে, এইরকম সংক্রান্ত কোনো কথা থাকলে আমাকে একটু বলতে পারো। সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। ওকে, তো দেখো খেয়াল করে, আবার আমি বলতেছি, নিট লাভ, আমাদের যে নিট লাভটা দাঁড়াইছিল সেখানে আমাদের ইশিকার বেতন কি হিসাবভুক্ত করা হয় নাই, সেই জন্য ইশিকার বেতনের কারণে আমাদের নিট লাভ কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে, সেই জন্য নিট লাভের উল্টা পাশে শেষে আসছে। আবার অংশীদারদের মূলধনের হিসাব, মানে মূলধনের সুদ, মূলধনের সুদ, তারা যে মূলধনের সুদ পাবে সেটাও নিট লাভ বের করার সময় হিসাবভুক্ত করা হয় নাই, সেই জন্য মূলধনের সুদ হিসাবভুক্ত করা হয়েছে। আমরা জানি যে অংশীদাররা যখন মূলধনের সুদ নিবে, এখান থেকে আমাদের লাভের পরিমাণ আরো কমে যাবে, সেই জন্য এটা ডেবিট পাশে আসছে, মানে এটা উল্টা পাশে। ওকে, এরপরে অংশীদারদের মূলধন হিসাবে আমাদের এখানে কি আসছে? উত্তোলনের সুদ। আমি এখানে লিখে একটু, এখানে লিখতে হবে উত্তোলনের সুদ। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে একটু লিখে দেবা উত্তোলনের সুদ। ঠিক আছে, এই উত্তোলনের সুদ তারা উত্তোলন করছে, সেজন্য তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে টাকা দিতে হবে। প্রতিষ্ঠানে টাকা দেওয়া মানে আমাদের নিট লাভের পরিমাণটা একটু বাড়বে, সেজন্য এই পাশে আসছে। ওকে, এই ছিল আমার এখানে অবস্থাটা। এরপরে আসে নাই কোনটা কোনটা, দেখো এখানে আসে নাই এই যে দুইটা জিনিস। এছাড়া মিথি 5,000 টাকা পণ্য উত্তোলন করেছে, যা যথারীতি হিসাবভুক্ত হয়েছে। শোনো, একটা কথা মনে রাখবা, এখানে শোনো, এখানে যদি হিসাবভুক্ত কথা বলা না, হিসাবভুক্ত, হিসাবভুক্ত অথবা সমন্বয়, সমন্বয় অথবা অন্তর্ভুক্ত, হিসাবভুক্ত করা হয়েছে, সমন্বয় করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, লিখিত হয়েছে, লেখা হয়েছে, এরকম কিছু লেখা মানে তুমি যে এই যে শুরুতে, এই যে শুরুতে যে তুমি নিট লাভ করছো, বের করছো, এই নিট লাভ বের করার সময় ওই কাজগুলো করে ফেলছো। ওই কাজগুলো করে যদি তুমি নিট লাভ বের করো, ওই কাজগুলোতে দ্বিতীয়বার করার কোনো দরকার নেই। সেই জন্য এই যেগুলো সমন্বয় করা বলা আছে, হিসাবভুক্ত করা বলা আছে, সেগুলোর কাজ ওই 1,20,000 টাকা নিট লাভ করার আগে হয়ে গেছে। সেই জন্য নতুন করে নিট লাভের আমরা টাকা যে বাড়িতে নিব বন্টন করে, সেখানে আর নতুন করে এগুলো ইফেক্ট পড়বে না। কিন্তু বাকিগুলা কি হয়েছে? সমন্বয় হয় নাই, সেই জন্য এগুলা কি হয়েছে? সমন্বয় আমি করছি। এখন আমার যে টাকাটা আসবে সেটা আমি বাড়িতে নিয়ে যাব। ওকে, ওকে বুঝছো? এখন আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, উত্তোলনের ক্ষেত্রে আমি একটু করে দিব। ঠিক আছে, উত্তোলনের ক্ষেত্রে আমি করে দিব। উত্তোলনের ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, উত্তোলনের ক্ষেত্রে আলোচনা করবো। চলো আমরা এখন টাকা বাড়িতে নিয়ে যাবো। আমরা অনেকক্ষণ সময় হয়েছে। দেখো, তো প্রথমে তুমি এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা। দেখো দেখছো না? দেখো কোন পাশে 20, এই পাশে 1,20,000 আর হচ্ছে কত? 1,700। কোন পাশে বেশি? এই পাশে বেশি। তাহলে এই পাশে যদি 20 হয়, তুমি লিখবা 1,20,000 যোগ কত? 1,700, কত? 1,21,700। 1,21,700। ওকে, তাহলে এটা বেশি যেত, এটা বেশিটা দুনো পাশে লাগবে। 1,21,700। ওকে, তাহলে আমাদের টোটাল এটা হচ্ছে আমাদের কি, আমরা এটা ব্যবসার কাছে পাও না, আমরা সবাই এটা কি ব্যবসার কাছে পাও না। এখান থেকে আমরা যেটা বাদ দেওয়ার সেটা বাদ দিব। দেখো বাদ দিই, 1,21,700 থেকে আমরা 54,000 বাদ দিব। 54,000 বাদ দিতেছে কত? 14,400। 14,400। তো সবার দেনা পাওনা বাদ দিয়ে অঙ্ক দাঁড়াতেছে 53,300। কত? 53,300। তার মানে খেয়াল করো, সবার দেনা পাওনা বাদ দিয়ে এখন আমাদের ব্যবসা কত দাঁড়াইছে? 53,300 টাকা। এই 53,300 টাকা এখন আমরা বন্টন করে নিব। ঠিক আছে, কি করব? আমরা বন্টন করে নিব। 53,300 টাকা যেহেতু আমরা বন্টন করে নিব, তখন আমরা এখানে লিখব
যেহেতু সবাই নিবে সেজন্য লাগবে অংশীদার, এগুলো মূলধন হিসাবে যাবে। অংশীদারদের মূলধন হিসাব, ঠিক আছে। এটা কিসের অংশ? মুনাফার অংশ। আমরা সবাই নিব, যেন হচ্ছে মুনাফার অংশ। মুনাফার অংশ, ওকে। কে কে নিবে মুনাফাটা? মিথি নিবে, আর কে নিব? সরি, প্রথম তো তিথি না, তিথি, তারপরে কি মিথি, তারপরে কি ঈশিকা, তারা নিবে। ওকে, চলো দেখি এখন কে কত নিতে পারে। তাহলে তাদের লাভ দাঁড়াচ্ছে কত? 53,300। চলো, তাদের ইষ্ট ছিল 2, 2, 1। দেখো লেখা ছিল উপরে, দেখো 2, 2, 1, যত হয় 2, 2, 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কত? 5। তাহলে 5 ভাগের 2 অংশ নিবে হচ্ছে কে? তিথি। 2 অংশ নিবে মিথি, 1 অংশ ঈশিকা। খেয়াল করো, তাহলে আমাদের এই যে টাকাটা আসছে এটা তাদের অনুপাত ছিল। তাহলে এখানে টোটাল কত? 5। 5 ভাগের 2 অংশ নেবে তিথি, 5 ভাগের 2 অংশ নেবে মিথি, 5 ভাগের 1 অংশ নেবে ঈশিকা। চলো আমরা এখন বন্ধ করে দিচ্ছি। এই হচ্ছে তিথি। তিথি সমান 53,300 ইন্টু এটাকে 5 দিয়ে ভাগ দিয়ে 2 অংশ ওকে দিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে কেরা? মিথি। মিথি 53,300, সেও সেম পাবে 5 ভাগের 2 অংশ, ওকে। তারপর হচ্ছে ঈশিকা 53,300, 5 ভাগের সে কত পাবে? 1 অংশ, ঠিক আছে। 5 ভাগের 1 অংশ, ওকে। তো আমি এখন ক্যালকুলেশন করে জাস্ট বসাই দিব, অঙ্ক জানলা শেষ। 53,300 ভাগ 5 ইন্টু 2, তাহলে সে পাবে হচ্ছে 21,320। তারটাও সেম, সেও পাবে কত? 21,320। সে পাবে লাস্ট অংশ 53,300 ভাগ 5 ইন্টু 1, সে পাবে 10,660। ওকে, তাহলে এখন তিথি পাবে 21,320, ও পাবে 21,320, 10,660। এটা তিনটা যোগ করলে এই আনসারটা আসবে। এই হচ্ছে তারা মুনাফাটা বন্টন করে নিবে। এই হচ্ছে তারা মুনাফাটা কি নিল? বন্টন করে নিল। দেখছো কেন আমরা এই অঙ্কটা করছি? এই অঙ্কটা করার কারণ হচ্ছে এটা। তো আজকে আমার অনেক কষ্ট হয়েছে, তো যাই হোক তোমরা বুঝতে পারলে হবে। এখন তোমরা কি করবা? তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, যারা শীট আছো, যাদের কাছে শীট আছে এবং যাদের কাছে নাই সমস্যা নেই, আমরা আজকে কত নম্বর অঙ্কটা করছি? আজকে আমরা 12 নম্বর অঙ্কটা করছি। তোমরা 1, 7 এবং 12 এই 3টা অঙ্কের কি করবা? শুধুমাত্র লাভ লোকসান করবা। কি করবা? লাভ লোকসান, বুঝছো? লাভ লোকসান করবা। আমি যেভাবে বুঝাইছি, যে সুন্দর করে বুঝাইছি, ওই বুঝের মধ্যে থেকে করবা, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। এবং যাদের কাছে শীট নেই সেটা সংগ্রহ করে নিবা, এবং যারা শীট দেখে পড়তে সমস্যা হবে তারা অবশ্যই বই কিনে নিবা। বই থেকে এই লাভ লোকসান আমন হিসাব আমি যে নিয়মে অঙ্ক করেছি সেই নিয়মে তুমি যত লাভ লোকসান আমন হিসাব করো সব কিন্তু আস্তে আস্তে পারবা। কিছু কিছু ঝামেলা আছে, সেগুলো আমি তোমাকে জাস্ট বুঝাই দিব, কিন্তু অঙ্কের নিয়ম কখনোই চেঞ্জ হবে না। আমি অঙ্কের যে নিয়মটা পড়েছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের নিয়ম, এই নিয়ম কখনোই চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের 5 একজনের প্রশ্ন করছে যে 5 কোথা থেকে আসছে। খেয়াল করো ভাই, দেখো এখানে কিন্তু বলা ছিল যে দেখো যারা 2, 2, 1 অনুপাতে লাভ কোটি পণ্য, 2, 2, 1 মানে হচ্ছে তোমার ইষ্ট 2:1, তার মানে ঈশিকা নেবে 3 ভাগ, তিথি নিবে 3 ভাগ, তিথি নিবে 2 ভাগ, মিথি নিবে 2 ভাগ, ঈশিকা নিবে 1 ভাগ। তাহলে ওদের ওখানে কয়টা ভাগ হইতাছে? টোটাল 5টা ভাগ হইতাছে। কয়টা ভাগ হইতাছে? 5টা ভাগ, ঠিক আছে। কয়টা ভাগ হইতাছে? 5টা। তাহলে 5 ভাগের 2 অংশ নিবে হচ্ছে ও, 5 ভাগের 2 অংশ নিবে হচ্ছে ও, 5 ভাগের 1 অংশ নিবে ও। এইভাবে আমরা টাকাটা কি করেছি? লাস্টে বর্ণন করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। নজরুল বুঝছো? নুরুজ্জামান বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো অবশ্যই দুই পাশ তোমার সমান থাকবে। এই পাশ তো আমরা, এই পাশ হচ্ছে আমাদের যে আমাদের নিট মুনাফা আসছে এবং আমাদের ক্যালকুলেশন করে আর টাকাটা বাড়ছে, এটা থেকে আমরা এগুলা বাদ দেওয়ার পরে আমাদের এই টাকাটা আসছে। আমরা ব্যালেন্সের সময় সবসময় যে বড় ব্যালেন্সটা আছে দুইটা এই পাশে লিখে বাকি টাকা আমরা বন্টন করে দিই।
25 ওকে, ঠিক আছে। তাহলে সবাই একটু হোমওয়ার্কটা করে নিও। লাইভটা ক্লাসটা কিন্তু করতে তোমাদের কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে। হোমওয়ার্কটা করে নিও। প্রথমে তোমরা এই অঙ্কটাই করবা ভালো করে বুঝে বুঝে, তারপরে আর দুইটা অঙ্ক দিয়েছি, দুটো অঙ্ক করবে, ঠিক আছে। ইনশাল্লাহ দেখবা সহজ লাগবে। আর যদি আজকে ক্লাস করছো, আজকে বা কালকে আর অঙ্ক করো না, আমি যতই ভালো করে পড়াই, আমার থেকে আরো বড় বড় প্রফেসরও যদি পড়া, বিদেশে গিয়ে যদি পড়াশোনা করো, কোনো লাভ হইতো না, তুমি জীবন অঙ্ক পারতা না, ঠিক আছে। অঙ্ক নিয়ম কি, বেসিক শিখছো, সাথে সাথে এটাকে স্ট্রং করে ফেলতে হবে প্র্যাকটিস করে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।